আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির এই লাইভ পর্যালোচনায়। প্রিয় দর্শক, আজ ১৯শে এপ্রিল ২০২৬, এই মুহূর্তে রাত ৭টা বেজে ৪৭ মিনিট। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে হঠাৎ কেন বাংলাদেশকে কঠিন ধুলায় দিল ইরান। খুবই আপত্তিকর এবং বিব্রতকর খবর। ইরানের সঙ্গে যুগ যুগ ধরে বাংলাদেশের ভালো সম্পর্ক রয়েছে, কিন্তু হঠাৎ কেন ইরান এই বৈরী আচরণ করা শুরু করে দিয়েছে ঢাকার প্রতি? এর পেছনে কি কারণ রয়েছে? রহস্যই বা কি? কার অবহেলায় আমাদের এই শীতলতায় পৌঁছে গেল সম্পর্ক? সেই বিষয় নিয়েই আজকের পর্যালোচনা। প্রিয় দর্শক, থাকুন এই আলোচনার শেষ পর্যন্ত। আমরা দেখতে পাচ্ছি যে হরমুজ প্রণালীতে আমাদের বেশ কটি জাহাজকে আটকে দিয়েছে ইরান। কি কারণ থাকতে পারে? এর আগে মানে আমি যদি গত ১৫ দিন আগের কথাও বলি, সেই সময়ে কিন্তু এতটা কঠোর হয়নি বাংলাদেশের প্রতি। কিন্তু গত ১ সপ্তাহের মধ্যে এই ঘটনাটি ঘটল। ১১ই এপ্রিলের কথা যদি আমি বলি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হরমুজ প্রণালীতে আমাদের বেশ কটি জাহাজকে আটকে দিয়েছে ইরান। আমরা কি অপরাধ করলাম? আমাদের কোন দিকে আসলে ঘাটতি রয়েছে? সেই বিষয় নিয়েই আজকে কথা বলতে চাই। চ্যানেল ওয়ানে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। ঢাকাস্থ ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। সেই রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। আমি এই রিপোর্টটির চুম্বক অংশ আপনাদেরকে দেখাতে চাই। চলুন আমরা দেখে নেই। সেখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশের ইরানের রাষ্ট্রদূত গুরুত্বপূর্ণ কিছু বিষয় তুলে ধরেছেন। হঠাৎ করেই সম্পর্কের নেতিবাচক প্রভাব ছড়িয়ে পড়ল। রহস্য কি? ما توقع داشتیم وقتی که بحث شهادت رهبر ما رخ داد আমরা আশা করেছিলাম আমাদের সর্বোচ্চ নেতার শাহাদাতের পর অন্যান্য মুসলিম দেশগুলোর মতো বাংলাদেশের সরকার আমাদের সাথে যোগাযোগ করবে, ফোনে কিংবা বিভিন্নভাবে শোক প্রকাশ করবে। এমনকি আমাদের শিক্ষার্থী, সামরিক কর্মকর্তাদের যারা নিহত হয়েছে তাদের স্মরণ আমরা দূতাবাসে শোক বইয়ে রেখেছিলাম, তাতে স্বাক্ষর করবে এবং আমেরিকার হামলার নিন্দা জানাবে। কিন্তু শুধু বাংলাদেশের জামায়াতের আমির আমাকে ফোন করেছে এবং হামলার নিন্দা জানিয়েছে, আমাদের সহানুভূতি জানিয়েছেন এবং এর বাইরে কেউ আমাদের সাথে যোগাযোগ করেনি। বন্ধু রাষ্ট্র হিসেবে বাংলাদেশের কাছে আমরা এটা প্রত্যাশা করি। ঢাকাস্থ ইরানের রাষ্ট্রদূত যে অভিযোগ করলেন, সেই অভিযোগ কতটা সত্য, বা তিনি কেন এই ধরনের অভিযোগ করবেন? এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি? এই অভিযোগের পর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আজকে একটা প্রেস ব্রিফিং করতে গিয়ে এই সম্পর্কে বাড়তি কিছু তথ্য দিয়েছেন। তিনি বলেছেন যে ইরান দূতাবাসের সঙ্গে শুধু জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান নয়, বরং এনসিপির পক্ষ থেকেও যোগাযোগ করা হয়েছিল, সমবেদনা জানানো হয়েছে ২৮শে ফেব্রুয়ারির যুদ্ধ শুরুর পর থেকে। তো দেখুন, বাংলাদেশের পক্ষ থেকে কোনো বিবৃতি দেয়া হয়নি। এই যে অভিযোগটি ঢাকাস্থ ইরানের রাষ্ট্রদূত করলেন, তা কতটা সত্য? আমরা জানি যে পররাষ্ট্র দফতর থেকে ইরান বিষয়ে একটি বিবৃতি দেওয়া হয়েছে। ডক্টর খলিলুর রহমান, যিনি পররাষ্ট্রমন্ত্রী, তার স্বাক্ষরিত বা তার হয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই বিবৃতিটি দেওয়া হয়েছে। সেই বিবৃতিতে আসলে কি ছিল? যাই থাকুক না কেন, এইরকম একটা পরিস্থিতি কেন তৈরি হলো, সেই বিষয়েও আমরা আরো কিছু তথ্য আপনাদেরকে দিতে চাই প্রিয় দর্শক। এই পরিস্থিতির কারণে আমাদের জ্বালানি সংকট যদি আরো ঘনীভূত হয়, তাহলে সেটা অবশ্যই অপ্রত্যাশিত। বারবার বাংলাদেশি জাহাজ আটকানো প্রসঙ্গে ইরানি রাষ্ট্রদূত যে ব্যাখ্যা দিয়েছেন, প্রথমে আমি সেই ব্যাখ্যাটি আপনাদেরকে তুলে ধরতে চাই। মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি চললেও হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি পায়নি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ বাংলার জয়যাত্রা। প্রণালীটির কাছাকাছি পৌঁছালে ইরানি কর্তৃপক্ষ জাহাজটির ট্রানজিট ক্লিয়ারেন্সের আবেদন প্রত্যাখ্যান করে। ফলে সংযুক্ত আরব আমিরাতের শারজায় ফেরত যায় জাহাজটি। জানা যায় আঞ্চলিক সংঘাতের কারণে জাহাজটি প্রায় ৪০ দিন ধরে ওই এলাকায় আটকা পড়েছিল। এটা ১১ই এপ্রিলের খবর। যুদ্ধবিরতি ঘোষণার পর জাহাজটি সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে যাত্রা করে এবং প্রায় ৪০ ঘন্টা ধরে প্রণালীর দিকে অগ্রসর হয়। তবে ১০ এপ্রিল সকালে প্রণালীটির কাছাকাছি পৌঁছালে ইরানি কর্তৃপক্ষ জাহাজটির ট্রানজিট ক্লিয়ারেন্সের আবেদন প্রত্যাখ্যান করে। এরপর জাহাজটি সেখানে কিছুক্ষণ অপেক্ষা করে শারজায় ফেরত যায়। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কামরুজ্জামান মাহমুদুল মালেক বলেন, ইরানি নির্দেশনা অনুযায়ী জাহাজটি ক্লিয়ারেন্স চেয়েছিল, কিন্তু সেই আবেদন নাকচ করে দেওয়া হয়েছে।
অনুমতি পাওয়ার জন্য কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আমাদের নাবিকদের নিয়ে জাহাজ নিরাপদ অবস্থানে চলে যাওয়ার নির্দেশনা দিয়েছি। তিনি আরো বলেন, জাহাজটিতে ৩১ জন নাবিক রয়েছেন এবং তাদের জন্য পর্যাপ্ত খাদ্য সামগ্রী রয়েছে। সমুদ্রের পানি লবণমুক্ত করে প্রতিদিন প্রায় ১৮ টন মিঠা পানি উৎপাদন করা সম্ভব, যদিও এর জন্য ইঞ্জিনকে পূর্ণ সক্ষমতায় সচল রাখতে হবে। বর্তমানে পানির ব্যবহার সীমিত করে দৈনিক প্রায় ৬ টনে রাখা হয়েছে। ক্রুদের মনোবল বজায় রাখতে কর্তৃপক্ষ প্রত্যেকের দৈনিক খাবার ভাতা ৭ থেকে বাড়িয়ে $১২ করেছে এবং তাদের মৌলিক বেতনের সমপরিমাণ অতিরিক্ত যুদ্ধ ভাতাও দেওয়া হবে। বিএসসির তথ্য অনুযায়ী জাহাজটি ভারত থেকে যাত্রা করে হরমুজ প্রণালী পার হয়ে ২রা ফেব্রুয়ারি পারস্য উপসাগরে প্রবেশ করেছিল। পরে এটি কাতারের একটি বন্দর থেকে স্টিল কয়েল বোঝাই করে ২৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের জাবেল আলী বন্দরে পৌঁছায়। প্রিয় দর্শক, এর ঠিক একদিন পরই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের উপর হামলা চালালে উত্তেজনা দ্রুত বেড়ে যায়। জবাবে পাল্টা হামলা শুরু হলে পুরো অঞ্চলে বড় ধরনের সংঘাত দেখা দেয়। বাংলার জয়যাত্রা বিএসসির বহরে যুক্ত হওয়া অন্যতম নতুন জাহাজ, যা চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্ত হয়েছিল। কেন এই ধরনের ঘটনার উদয় হচ্ছে? টানা ৪০ দিন পর যুদ্ধের ৭ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা হয়। এই যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী ইরান প্রতিদিন ১৫টি বাণিজ্যিক জাহাজ হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি দেয়। ৯ তারিখ বাংলাদেশের প্রায় সকল গণমাধ্যমের শিরোনাম ছিল, হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি পেল না বাংলার জয়যাত্রা। যেহেতু ইরান বাণিজ্যিক জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে, তখন এ ধরনের শিরোনাম পাবলিক পারসেপশন তৈরির সুযোগ সৃষ্টি হয় যে এ ঘটনায় বাংলাদেশ সরকারের কূটনৈতিক ব্যর্থতা থাকতে পারে। বাস্তবতা ছিল, বাণিজ্যিক জাহাজ চলাচলের অনুমতি প্রদানের বিষয়টি ইরানের দিক থেকে শর্ত সাপেক্ষ ছিল। শর্তের মধ্যে ছিল ইসরায়েলকে লেবাননে হামলা বন্ধ করতে হবে, কিন্তু ইসরায়েল লেবাননে হামলা বন্ধ না করায় ইরান হরমুজ প্রণালী উন্মুক্ত করেনি। ইরানের রাষ্ট্রদূতের একটি সাক্ষাৎকার বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। আমি চ্যানেল ওয়ানের একটি সাক্ষাৎকারের চুম্বক অংশ আপনাদের সামনে উপস্থাপন করেছি। প্রিয় দর্শক, তো এই সাক্ষাৎকারের মাধ্যমে তিনি কি বলছেন সেই বিষয়টিও আপনাদেরকে জানাতে চাই। তার আগে আপনাদেরকে বলতে চাই যে ডক্টর খলিলুর রহমান যে একটি বিবৃতি দিয়েছিলেন, সেই বিবৃতিতে আসলে তিনি কি বলেছিলেন দেখুন। ২৮শে ফেব্রুয়ারি ২০২৬-এ কোনো ধরনের পূর্বাভাস ছাড়াই মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের উপর হামলা শুরু করে এবং ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ আরো শীর্ষ কয়েকজন নেতাকে হত্যা করে। এরপর বাংলাদেশের তরফ থেকে কোনো ধরনের প্রতিবাদ জানানো হয়নি, বরং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরান কর্তৃক মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে হামলার নিন্দা জানানো হয়। মূলত এই বিষয়টি নিয়েই ক্ষুব্ধ হয় ইরানের কর্তৃপক্ষ। বাংলাদেশস্থ ইরানের দূতাবাসও এই বিষয়টি দৃষ্টি আকর্ষণ করে আমাদের কূটনীতিকদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনো ধরনের ইতিবাচক সাড়া পায়নি। ফলে এখন যে সংকট তৈরি হয়েছে, সেই সংকট কিন্তু ওই আগের বিবৃতিরই একটি প্রভাব। প্রিয় দর্শক, এখন দেখুন, ইরান এই যে হরমুজ প্রণালী কখনো খুলে দিচ্ছে বা সীমিত পর্যায়ে খুলছে। যুদ্ধবিরতি হবার পর হরমুজ প্রণালীকে ইরান সীমিত পর্যায়ে খুলে দিয়েছে, বিশেষ করে ইরানের বন্ধু রাষ্ট্রের তেলবাহী ট্যাঙ্কার বা জাহাজ বা অন্যান্য পণ্যবাহী পরিবহনকে যেতে দিয়েছে। সেখানে বাংলাদেশ কেন অনুমতি পেল না? শুধু কি এই বিবৃতি কারণ, না অন্য কোনো কারণও রয়েছে? দেখুন, হরমুজ প্রণালী অবাধে খুলে দেওয়া হয়নি, এটা আমরা জানি। এর সাথে ৩টি শর্তও রয়েছে। একজন ইরানি অধ্যাপক এই ৩টি শর্তের কথা বলেছেন। তিনি বলেছেন যে শুধুমাত্র বাণিজ্যিক জাহাজ চলাচল করতে পারবে, সামরিক জাহাজ বা যুদ্ধরত পক্ষগুলোর কোনো পণ্যবাহী জাহাজকে অনুমতি দেওয়া হবে না। ২, কোনো জাহাজ যাতায়াত করতে পারবে, তার ব্যবস্থাপনা নির্ধারণের ক্ষমতা ইরানের হাতে থাকবে। কোন কোন জাহাজ যাতায়াত করতে পারবে সেটি ইরানি দেখভাল করবে। এ ব্যাপারে IRVC নেভাল ফোর্সের পূর্বানুমতি নিতে হবে। পূর্বানুমতি ছাড়া কোনো জাহাজ চলাচল করতে পারবে না। ৩ নম্বর হচ্ছে, এই যাতায়াত শুধুমাত্র ইরান কর্তৃক নির্ধারিত পথেই হবে। বাংলার জয়যাত্রা জাহাজটি দ্বিতীয়বারের মতো হরমুজ প্রণালী পার হতে ব্যর্থ হওয়ার মূল কারণ এখানেই। কারণ জাহাজটি হরমুজ প্রণালী পার হওয়ার জন্য IRGC নেভাল ফোর্সের কাছ থেকে
পূর্বানুমতি নেয়নি, ফলে তারা জাহাজটি আটকে দিয়েছে। এটি কেবল বাংলাদেশি জাহাজের ক্ষেত্রে নয়, একই ঘটনা গত রাতে ঘটেছে ভারতীয় সহ অন্যান্য বাণিজ্যিক জাহাজগুলোর ক্ষেত্রেও। কিন্তু মিডিয়ার শিরোনাম বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যে খবর ছড়িয়ে পড়েছে বা ফটোকার্ডগুলো ছড়িয়ে পড়েছে, সেগুলো কিন্তু অন্য ইঙ্গিত দিচ্ছে। কিন্তু এখন প্রশ্ন উঠেছে যে বাংলার জয়যাত্রা জাহাজটি কেন বারবার ভুল পদক্ষেপে হরমুজ প্রণালী পার হওয়ার চেষ্টা করছে? এখন এর দায় কার? এর মধ্য দিয়ে দুটি সুযোগ নষ্ট করেছে বাংলাদেশের পররাষ্ট্র দফতর। প্রিয় দর্শক, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ তার পূর্বের অবস্থায় ফিরে এসেছে এবং এই কৌশলগত জলপথটি সশস্ত্র বাহিনীর কঠোর ব্যবস্থাপনা এবং নিয়ন্ত্রণে রয়েছে। যতদিন পর্যন্ত যুক্তরাষ্ট্র ইরান থেকে তার গন্তব্য এবং গন্তব্য থেকে ইরানে জাহাজ চলাচলের সম্পূর্ণ স্বাধীনতা নিশ্চিত না করবে, মানে অবরোধ উজ্র না করবে, ততদিন পর্যন্ত হরমুজ প্রণালীকে ইরানের সেনাবাহিনী কঠোরভাবে নিয়ন্ত্রণ করবে। প্রিয় দর্শক, এখন দেখুন, ইনকিলাব ইরানি রাষ্ট্রদূতের একটি সাক্ষাৎকার নিয়েছেন ইরানি রাষ্ট্রদূত জলিল রহিম জাহানাবাদী। তিনি একজন সুন্নি মুসলিম, তিনি কিন্তু শিয়া নন। শিয়া প্রধান ইরানের সুন্নি রাষ্ট্রদূত। অনেকটা অবাক হলেও এটাই বাস্তবতা। তো সাংবাদিকদের পক্ষ থেকে প্রশ্ন করা হয়েছিল, বাংলাদেশের অধিকাংশ মুসলিম সুন্নি হওয়ার পরেও এই যুদ্ধে শিয়া অধ্যুষিত ইরানকে প্রায় শতভাগ সমর্থন করেছে। আপনি ঢাকার রাস্তায় চলাফেরার সময় পেট্রোল পাম্পের সামনে মানুষের দুর্ভোগ দেখতে পেয়েছেন। এই অবস্থায় ইরান যখন বাংলাদেশের জাহাজ আটকে দেয়, তখন জনগণের মধ্যে নেতিবাচক মনোভাব সৃষ্টি হতে পারে। ইরানি রাষ্ট্রদূত জবাবে বলেছেন, বাংলাদেশের মানুষদের এই অকুণ্ঠ সমর্থনের জন্য আমি এবং ইরান সরকার ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এটি আমাকে মুগ্ধ করেছে। ইরান সরকারও এটি জানে, এজন্য বাংলাদেশকে ইরানের বন্ধুত্বের তালিকায় অগ্রগণ্য হিসেবে বিবেচনা করা হচ্ছে। তিনি আরো বলেন, তবে গণমাধ্যমে যেভাবে এসেছে বাস্তবতা তেমনটি নয়। বাংলাদেশের বিবৃতিতে ইরান সরকার ক্ষুব্ধ। তো এই রাষ্ট্রদূত আরো বলেছেন, আরব রাষ্ট্রগুলোতে বাংলাদেশের প্রায় 70 লক্ষ জনগণ চাকরি করে। এছাড়াও বাংলাদেশি গার্মেন্টসের গুরুত্বপূর্ণ বাজার রয়েছে মধ্যপ্রাচ্যে। কাজেই প্রতিক্রিয়া দেখানোর ক্ষেত্রে বাংলাদেশের এই সীমাবদ্ধতা ইরান কিভাবে বিবেচনা করবে সেটি সম্পূর্ণভাবে ইরানেরই বিষয়। রাষ্ট্রদূত আরো বলেছেন, শুরুতে বাংলাদেশ যে তালিকা দিয়েছিল সেটিতে কিছু ভুল ছিল, পরবর্তীতে একটি সংশোধিত তালিকা দিয়েছে, কিন্তু ইতোমধ্যেই অন্যান্য দেশের তালিকা জমা পড়েছে। যেহেতু একটি নিয়ন্ত্রিত ব্যবস্থায় জাহাজ চলাচল উন্মুক্ত হয়েছে, সে কারণে এখানে একটি সিরিয়াল মেইনটেইন করতে হয়। যে আবেদনগুলো পূর্বেই জমা পড়েছে সেগুলো আগে নিষ্পত্তি করা হচ্ছে, এছাড়া আর কিছু নয়। ইরান বাংলাদেশের জনগণের কষ্ট লাঘবে সর্বোচ্চ সতর্ক রয়েছে। ইরান বাংলাদেশের সাথে সম্পর্ক মজবুত ভিত্তির উপর দাঁড় করাতে আমার মতো একজন সুন্নি মুসলিমকে এদেশে রাষ্ট্রদূত করে পাঠিয়েছে, এমনই মন্তব্য করেছেন জাহানাবাদী। প্রিয় দর্শক, তো এইরকম পরিস্থিতিতে আমরা একটু খতিয়ে দেখতে চাই যে আমাদের পররাষ্ট্র দফতরের কোনো ব্যর্থতা রয়েছে কিনা। দেখুন, ইরান সবসময় স্বাধীন চেতা এবং পশ্চিমা আধিপত্যবাদের বিরুদ্ধে থাকা একটি রাষ্ট্র। এবার ইরানের উপর ন্যাক্কারজনকভাবে যে হামলার ঘটনা ঘটেছে এটা সবারই জানা। একদম আলোচনার টেবিল থেকে উঠে এসে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে হামলা করেছে, কিন্তু গত 40 দিনের যুদ্ধে ইরান এককভাবে প্রতিরোধ গড়ে তুলেছে এবং বিশ্বে দেখিয়ে দিয়েছে যে 39 বর্গ কিলোমিটার হরমুজ প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণে রেখে তারা ইরানের ভূভাগে, স্থলভাগে এবং নৌ আকাশপথ সম্পূর্ণভাবে রক্ষা করতে পেরেছে। ফলে এই রকম অবস্থায় বাংলাদেশের পররাষ্ট্র দফতর থেকে এবং পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান আরো উদ্যোগী হলে বিষয়টি হয়তো তড়িৎ ভিত্তিতে সমাধান করা যেত, কিন্তু তিনি তড়িৎ উদ্যোগ নিতে পারেননি বা সহানুভূতি জানাতে পারেননি। এটিও অন্যতম কারণ বলে বিশ্লেষকরা বলছেন। আমি কেন এই কথা বলছি যে দেখুন, ভারত প্রায় 10 দিন পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাত বরণে প্রতিক্রিয়া জানিয়েছে। তাও কি প্রতিক্রিয়া? দিল্লিস্থ ইরানি দূতাবাসে গিয়ে ভারতের পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা শোক বইতে স্বাক্ষর করেছেন। সেখানে আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে শোক জানিয়েছেন, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার কোনো নিন্দা করেনি। ইরানের সঙ্গে ভারতের একটা উষ্ণ সম্পর্ক ছিল, সেটা কিন্তু এখন ছেদ পড়েছে। একইভাবে বাংলাদেশও দীর্ঘদিন ধরেই যখন ইরান আক্রান্ত হয়েছে তখন নিন্দা করেছে। এটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরের
অবস্থান থেকে যদি বলি বা সময় থেকে যদি বলি, তাহলে ধারাবাহিক একটা ঐতিহ্য। এবারই খানিকটা ক্যামোফ্লেজ অবস্থা তৈরি হয়েছে। বাংলাদেশের তরফ থেকে নিন্দা জানানো হয়নি যেমন পশ্চিমা হামলার, একইভাবে ইসরায়েলের আগ্রাসনের বিষয়েও সোচ্চার কোনো বক্তব্য দেখা যায়নি। আ অধিকন্তু আমরা দেখতে পেলাম যে ইরান এই যে মধ্যপ্রাচ্যের মার্কিন দূতাবাসগুলোতে আক্রমণ করছে, সেটা নিয়ে তোপ দাগিয়েছে বাংলাদেশ। তো এই বিষয়গুলো কূটনীতিতে প্রভাব ফেলেছে বটে। আর আরেকটি বিষয় হচ্ছে যে এইসব জাহাজ ফেরত দেবার অন্যতম কারণ, যেটার রাষ্ট্রদূত জাহানাবাদী নিজে বলেছেন যে এক্ষেত্রে পদ্ধতিগত কিছু ত্রুটি করেছে বাংলাদেশের সংশ্লিষ্ট দায়িত্বরত কর্মকর্তারা। সব মিলিয়ে হঠাৎ বাংলাদেশের প্রতি ইরানের এই বৈরী আচরণ সত্যি কূটনৈতিক দুতিয়ালি নিয়ে আমাদের ভাবিয়ে তুলেছে। দেখা যাক প্রিয় দর্শক, ভবিষ্যতে কি ঘটে। আমরা চাই সম্পর্কের ভারসাম্য তৈরি করতে। পশ্চিমা বিশ্বের উপর একচ্ছত্র নির্ভরতা আমাদের জন্য যেমন মঙ্গলজনক নয়, একইভাবে কোনো একটি দেশের প্রতি ঝুঁকে যাওয়াও আমাদের জন্য ক্ষতিকর, যেটা আমরা এখন দেখতে পাচ্ছি। সিপিটির ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য খুব সুস্পষ্টভাবে একটি অনুষ্ঠানে দুদিন আগে বলেছেন যে বাংলাদেশ জ্বালানির ক্ষেত্রে সার্বভৌমত্ব হারিয়েছে। কেন তিনি এই মন্তব্য করেছেন আপনারা সবাই জানেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ ফুরিয়ে যাবার ৭২ ঘন্টা আগে ওই সরকারের উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এমন একটি অসম চুক্তি করেছেন যে এখন আমাদের রাশিয়ার কাছ থেকে তেল আনতে হলেও যুক্তরাষ্ট্রের কাছে ধর্ণা দিতে হয় অনুমতির জন্য। দেখুন এটা সার্বভৌমত্বের জন্য কত ভয়াবহ ক্ষতির একটা দিক, কিন্তু এই কাণ্ডই করে গেছে অন্তর্বর্তী সরকার এবং সেই সরকারের উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, যার ফলশ্রুতিতে এখন আমাদের ভুগতে হচ্ছে। কিন্তু আগামীতে আমরা যদি সতর্ক না হই, বিবৃতি দেওয়ার ক্ষেত্রে ভারসাম্য রক্ষা না করি, মজলুমের পাশে যদি না দাঁড়াতে পারি, তাহলে আমাদের জ্বালানি সংকট আরো প্রকট হতে পারে। যথাযথ কর্তৃপক্ষ এই বিষয়টি ভেবে দেখবেন বলে প্রত্যাশা করছি। ভালো থাকুন, শুভেচ্ছা নিরন্তর। আল্লাহ হাফেজ।